সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসীর আদালত এই অনুষ্ঠানটিতে। অভিবাসন প্রত্যাশীদের বিভিন্ন প্রতারণা সহ সমস্যা কিংবা কোভিডকালীন চাকরি হারিয়ে হঠাৎ ফিরে আসার যেসব বিপত্তি, এই অনুষ্ঠানে আমাদের চেষ্টা থাকে সেসব বিষয় নিয়ে আলোচনার। ভুক্তভোগীদের কথা শুনে বিশেষজ্ঞদের পরামর্শ সহায়ক হয় এই সংশ্লিষ্ট সকলের। আর সুযোগ থাকে দর্শক আপনাদেরও সরাসরি টেলিফোন করে কথা বলে নেওয়ার 0966677731 এই নাম্বার কিংবা 02222292 এই নাম্বারে। আর অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা রামরুর যে হটলাইন নাম্বার 333-333 এই নাম্বারেও আপনারা টেলিফোন করতে পারেন। আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক কর্মসংস্থানে আছেন নাফরিজা শ্যামা এবং রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা আলোচনা করব এই কোভিডকালীন সময়ে যে সমস্যাগুলো হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের কিংবা অভিবাসী যে শ্রমিকরা আছেন আমাদের বিভিন্ন দেশে তাদের ফিরে আসা নিয়ে, এবং আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটি আসলে এই অভিবাসন সংশ্লিষ্টদের সময়ের সমস্যা। সেটি হচ্ছে যে অবৈধভাবে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা যাদেরকে দালাল বলি তাদের মাধ্যমে যে প্রতারণা, এবং সেই দালালদের বিষয়টিকে একটি সুরাহা করার ক্ষেত্রে যে চেষ্টা চলছে সরকারের মাধ্যমে, যেটি ডক্টর তাসনিম সিদ্দিকী দীর্ঘদিন ধরে বলে আসছেন যে দালালদেরকে একটি বৈধতা দেওয়া কিংবা তাদেরকে নিয়ন্ত্রণে আনার বিষয়টি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের সাথে বেশ কয়েকজন ভুক্তভোগী যুক্ত হবেন, তারা হয়তো টেলিফোনের মাধ্যমে যুক্ত হবেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনার কাছে শুরুতে জানতে চাইবো এই যে দালালদের বৈধতা দেবার বিষয়টির যে প্রেক্ষাপট, সেটি যদি খুব সংক্ষেপে শুরুতে আমাদেরকে একটু বলেন, তারপর নিশ্চয়ই আমরা ভুক্তভোগীদের সাথে যুক্ত হব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রায় 2001 সাল থেকে যখন সরকার প্রথম স্ট্র্যাটেজি ডকুমেন্ট তৈরি করেন, সেখান থেকে আমরা দালালদের নিবন্ধিত করবার বিষয়ে দাবি তুলে আসছিলাম এবং প্রথম ডকুমেন্ট স্বীকৃতও ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হলো যে দালাল কে মানে নিষিদ্ধ ঘোষণা করার দিকেই সরকারের ইচ্ছাটা ছিল। 2013 সালের আইন পর্যন্ত তাই ছিল যে দালালকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক, যেন কোনো অবস্থায় ফাংশন করতে না পারে। কিন্তু কার্যত দেখা গেল যে 17টা ফাংশন দালাল যদি পারফর্ম না করে তাহলে কোনো রিক্রুটিং এজেন্সি কিন্তু লোক সংগ্রহ করতে পারবে না। একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হচ্ছে গ্রামের টাকা সংগ্রহ, আর দ্বিতীয় হচ্ছে তথ্য দিয়ে লোক সংগ্রহ, আর বাকিগুলো আছে। এই জায়গাটা দীর্ঘদিনের কাজের ফলে ককাস, আমাদের যে পার্লামেন্টারি ককাস আছে, তাদের সহযোগিতায় কিন্তু আমরা এটাকে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যেতে পেরেছি এবং প্রধানমন্ত্রী একটা মানে নির্দেশনা দিয়েছেন যে 2019 সালের অক্টোবর মাসের দিকে যে এই দালালদের আইডি কার্ড দেয়া হোক, নিবন্ধিত করা হোক। এরপর থেকেই মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে কিভাবে দালালকে নিবন্ধিত করা যায়। এই জন্য একটা কমিটিও তৈরি হয়েছে এবং কমিটির থেকে একটা পর্যায়ে এসে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রতিটি রিক্রুটিং এজেন্সি যদি 20 জন করে দালালকে নিবন্ধিত করেন এবং সেই অনুযায়ী তাদের মাধ্যমে যদি রিক্রুটমেন্ট করেন, তাহলে সেই দালালগুলো নিবন্ধিত হয়ে গেল। তো এই প্রক্রিয়াটা ভালো, কিন্তু এর পাশাপাশি আমরা যে আরেকটা মানে বেশ কতগুলো অপশন, 3টা অপশন এখানে নিয়ে এসেছি, যেগুলো হয়তো খুব ভালো মতোই দালালকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা যায় ফর্মাল সেক্টরে। এর প্রতিটি কিন্তু বিএমইটির মাধ্যমে এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা, কিন্তু ব্যবস্থাটা হলো এইভাবে যে 1 নাম্বার হতে পারে, একটা অপশন হতে পারে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে যাদের ট্র্যাক রেকর্ড ভালো, অর্থাৎ যাদের পুলিশ ভেরিফিকেশন করে কোনো ক্রিমিনাল কেস পাওয়া যাবে না, ডেমোর মাধ্যমে সেখানে নির্দিষ্ট লোক নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে এই অভিবাস মানে যারা এই প্রক্রিয়ায় অংশ নিতে চান তাদেরকে এখানে নিবন্ধিত করতে বলা এবং পরে পুলিশ ভেরিফিকেশন ইত্যাদির মাধ্যমে ঠিক হলে সেইটাই বিএমইটি কে পাঠিয়ে দেয়া। তাহলে সারা দেশ জুড়ে আমরা জানি প্রায় 10,000-এর উপরে দালাল কাজ করছেন, তাদের একটা নিবন্ধন হয়ে গেল। যে কোনো রিক্রুটিং এজেন্সি যে জায়গায় কাজ করবেন সেই জায়গার রিক্রুটিং এজেন্সি দালাল দিয়ে এই কাজটা তিনি করবেন। 2 নাম্বার আরেকটা হতে পারে, রিক্রুটিং এজেন্সিকে বিএমইটি বলতে পারে যে যেখানে যত খুশি দালাল আপনি ব্যবহার করবেন তাদের নিবন্ধিত করার জন্য আমাদেরকে লিস্ট দেন, পুলিশ
যে এটা ভেরিফিকেশন করে আপনি লিস্টটা আমাদেরকে দিয়ে দেন, এবং তারপরে যদি ওর মাধ্যমে আপনি করবেন, আমার এখানে তাহলে দুটো নামই লেখা থাকবে, রিক্রুটিং এজেন্সি এবং দালাল। এটা দ্বিতীয় একটা প্রক্রিয়া। তৃতীয় আরেকটা প্রক্রিয়াও আমরা বলেছিলাম যে যদি সম্ভব হয় তাহলে বাইরাকে ইনভলভ করা এবং বাইরাকে দায়বদ্ধ করা, যে প্রতিটি রিক্রুটিং এজেন্সি তাদের কাছে তাদের যতগুলো প্রয়োজন তারা দালালকে নিবন্ধিত করবে এবং সেই তালিকাটি বিএমইটিকে দেবে, তদন্ত করে হ্যাঁ, সেটা বিএমইটিকে দেবে জি, এবং নিবন্ধিত হবে। ধন্যবাদ অধ্যাপক তাসনিম সিদ্দিকী। আপনি যে বিষয়গুলো উল্লেখ করলেন, আমি একটু নাফরিজা শামার কাছে যেতে চাই, কারণ বিএমইটি তো বিষয়টি মানে কার্যত সফল করার ক্ষেত্রে তাদেরই ভূমিকা সবচেয়ে বেশি। নাফরিজা শামা, আপনি বলুন যে সাধারণভাবে যে অভিবাসীদের নিয়ে আপনাদের একটি দীর্ঘ কর্মযোগ্য, তার বাইরে দালালদের এই বৈধতার কাজটি কতখানি চ্যালেঞ্জের হবে? যে তিনটি অপশনের কথা বললেন অধ্যাপক সিদ্দিকী, সেগুলোর মধ্যে আসলে কোনটি বেশি সহায়ক হতে পারে কাজের ক্ষেত্রে? আপনার মতামতটি জানতে চাই। ধন্যবাদ। আমি মিসেস তাজনিমের সাথে একেবারেই একমত। তিনটা অপশন আমাদের কাছে আছে, বাট আমরা তো রেগুলার মিটিং করে যেটা বুঝেছি যে আমরা ইনস্টিটিউশনালাইজ করতে চাইছি দালালদেরকে, আমরা আমাদের আইনের ভেতরে যতটুকু ক্ষমতা আছে তার ভেতরে আনতে চাইছি, বাট এটাও আমরা আবার পাশাপাশি ভাবে মাথায় রাখতে চাচ্ছি যে যখন দালাল শ্রেণীটা একটা ইনস্টিটিউশনালাইজ স্টেজে চলে যাবে, আপনি আমাদের মিসইউজ গুলো, ফিল্ডের মিসইউজ যেগুলো আছে সেগুলো আরো না বেড়ে যায় সেই ভয়টা আমাদের আছে, সত্যি কথা। বিকজ বাইরার আন্ডারে এজেন্সি গুলোকে আমরা আমাদের আইনের মাধ্যমে যেভাবে পরিচালনা করতে পারি বা তাদেরকে যেভাবে আমরা ধরতে পারি, যে কোনো ধরনের কেস আসে আমরা তাদেরকে দায়বদ্ধ করতে পারি, পরে যখন দালাল শ্রেণীটা বুঝে যাবে যে দে আর অলসো হ্যাভিং সাম পাওয়ার ইন দেয়ার হ্যান্ড, তখন মিসইউজটা আরো বেড়ে যায় কিনা এটা আমাদের ভয়। তো এই জন্য আমাদের কাজটা আমরা এখনো বারবার করে ট্রাই অ্যান্ড এররের ভেতর দিয়ে যাচ্ছি, বাট আমি চাইছি, আমরা সবাই একমত যে যত দ্রুত আমাদের এই যে ইন্টিগ্রেটেড ডাটাবেজের ভেতরে এই প্রতিনিধি বলি বা দালাল বলি, যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, এদেরকে আরো পুলিশ ভেরিফিকেশন করিয়ে যেই লোকগুলো আসলেই ভালো কাজ করছে তাদেরকে কোনোভাবে আমাদের গ্রিপের ভেতরে আনা যায় কিনা, তাদেরকে রেকগনাইজ করা যায় কিনা, এতে করে কিন্তু সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। মানে এক ধরনের নিয়ন্ত্রণের বিষয়টি আসলে প্রতিষ্ঠা পাবে, যেটি আসলে নিয়ন্ত্রণ বলবো না, এটাকে ব্যবস্থাপনা বলবো। ব্যবস্থাপনা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে আছেন মোহাম্মদ লোকমান মণ্ডল, তিনি আমাদের সাথে টেলিফোনের মাধ্যমে যুক্ত হবেন। তার সমস্যাটি জানতে চাই। লোকমান মণ্ডল, একটু জানাবেন কি সমস্যা হয়েছে আপনার ক্ষেত্রে, সেটি জেনে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে তার পরামর্শ জেনে নেব। আসলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি লোকমান মণ্ডল বলছি। আমার সমস্যাটা হলো, আমার দুইটা ভাইয়ের জন্য আমি 4 লাখ টাকা দিই দালালকে। দালালের নাম হচ্ছে ফজলু, এবং আজকে 2 বছর ধরে আমাকে ঘোরাচ্ছে। আমার কোনো টাকা পয়সা দিচ্ছে না, এবং এলাকা বসে অনেকবার বসা হয়েছে। বসা হওয়ার পরে তারা অনেক লম্বা 6 মাস, 8 মাস, 1 বছর করে, তারপরে শেষ হয়ে যায়। ওই সময় মতো আমি যে উপস্থিত হলে ওই মাতবারও অতটা অ্যালাউ করেন। কোন দেশের জন্য টাকা দিয়েছিলেন এই যার কথা বলছেন ফজলু? মালদ্বীপ যাওয়ার জন্য আর কি। আচ্ছা, কত টাকা দিয়েছিলেন আরেকবার বলবেন? 4 লাখ টাকা দিয়েছি। আচ্ছা, তাদেরকে ধরার মানে তাদের কাছে যখন টাকাটা ফেরত চান তারা কি বলে, তাদের প্রতিক্রিয়া কি থাকে? বলে দিবে দিবে দিবে, এটাই বলে, মানাও করে না যে দিবে না। আপনারা সরকারের কোনো সংস্থা কিংবা রামরুর মতো কোনো সংস্থার কাছে গিয়েছেন? সরকারি সংস্থার কাছে যায়নি, এলাকা বিস্তৃত ভাবে বসা হয়েছে অনেকবার, বলতে দিবে, বিচার করছে, সালিশ করছে, কিন্তু আমার এখন পর্যন্ত আপনি পাননি। কি হতে পারে সমাধান, সেটি জানতে চাচ্ছেন। লোকমান মণ্ডল, ধন্যবাদ, আপনার কথাটি আমরা বুঝতে পেরেছি। আরো একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। আছেন কেউ আমাদের সাথে? হ্যালো, সাগরী বেগম কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, সাগরী বেগম বলুন। সাগরী, হ্যাঁ সাগরিয়া, হ্যাঁ বলুন, কি সমস্যা হয়েছিল সাগরী বেগম? আমার স্বামী গেছে সৌদি আরবে, একজন মানুষ পাড়াপড়শি হিসেবে সে নিছে আমার স্বামীকে। তা 7,40,000 টাকা সে নিছে। এখন তো ভালো মতো কাজকর্ম দেয় নাই, আর আমার স্বামীর অনেক অত্যাচার করতেছে, আর বাংলাদেশে টাকা পয়সা পাঠাইতে পারতেছে না। এখনো কি আপনার স্বামী সৌদি আরবে আছেন? হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবে। এখন আচ্ছা, যার মাধ্যমে গেছেন তার কাছে টাকা চাইলে কি বলেন, কিংবা কোনো সমাধান কি তিনি দিতে পারেন? না, সমাধান কি, দালাল দেখাই দেয় নাই, আর কাগজপত্র করে দিতেছে না,
জি। আমার স্বামীর অনেক অত্যাচার করতেছে। জি, এখন সাগরী বেগম আপনার কথা আমি- যে বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনার সমস্যাটি তুলে ধরার জন্য। দর্শককে জানাতে চাই যে এই মুহূর্তে আমাদের সাথে বিশেষজ্ঞ প্যানেলে আরও একজন যুক্ত হয়েছেন, পার্লামেন্টারিয়ান্স ককাস অ্যান্ড মাইগ্রেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। স্বাগত জানাচ্ছি শামীম হায়দার পাটোয়ারি। আমরা আলোচনা করছিলাম বিশেষ করে দালালদেরকে এক ধরনের নিবন্ধিত করা কিংবা বৈধতা দেবার যে সরকারি পদ্ধতি, সেই বিষয়ে দুইজন ভুক্তভোগী আমাদের সাথে যুক্ত হয়েছেন, লোকমান মণ্ডল এবং সাগরী বেগম। শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে একটু জানতে চাই যে দালালদের বৈধতা দেওয়ার বিষয়টিতে আসলে সরকার কতখানি এগিয়েছে, কিংবা একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি কি মনে করেন এটি আসলে কতখানি সহায়ক হতে পারে মাঠ পর্যায়ে যারা অভিবাসন প্রত্যাশী? আপনার আপনার জায়গা থেকে বোধহয় আনমিউট করে নিতে হবে ব্যারিস্টার। জি, ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি বলুন। মনে করি এটি আমাদের অত্যন্ত প্রয়োজন। অবশ্যই যে হোয়াট দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রেমেডি। যদি কোনো অন্যায় হয়ে থাকে তার একটা রেমেডি থাকতে হবে। এখন যখনই আমাদের এই দালালদের মাধ্যমে আমাদের দেশের প্রায় লক্ষ লক্ষ লোক বিভিন্নভাবে বিদেশে যাচ্ছে, যখন কোনো ক্রাইসিস হচ্ছে, সে তার টাকা ফেরত চাচ্ছে, তখন দালাল তাকে টাকা দিচ্ছে বা দিচ্ছে না। যখন সে রিক্রুটিং এজেন্টের কাছে যাচ্ছে, তখন রিক্রুটিং এজেন্ট আমাদের এভিডেন্স অ্যাক্টের বা এভিডেন্স ল কন্ট্রাক্টের যে প্রিন্সিপাল প্রিভি অফ কন্ট্রাক্ট, এটা রিজোর্ট নিচ্ছে যে আমার সাথে তো সরাসরি এই ভুক্তভোগীর কোনো এগ্রিমেন্ট হয়নি, আমার সাথে হয়নি, আমাকে টাকা দিয়েছে 1,78,000 টাকা, আর বাকি টাকা কাকে কোথায় কে দিয়েছে আমি জানি না। এই যে আমি জানি না, এই বলার সুযোগটা আমাদের আইনি কাঠামোর মধ্যে রয়ে যাচ্ছে। সেই জন্য মিডলম্যান বা দালাল শব্দটা আমি অ্যাভয়েড করতে চাই, কারণ আমি মনে করি তারাও একসময় উন্নয়ন সহযোগী হবে, তারাও একসময় মাইগ্রেশন জাস্টিস এস্টাবলিশে সহযোগিতা করবে। মিডলম্যান বলতে পারেন, কেস ওয়ার্কার বলতে পারেন, মাইগ্রেশন কেস ওয়ার্কার বলতে পারেন, হোয়াটএভার, যেটাই বলেন। তো এই দালালদেরকে আমরা কোনোভাবেই আইনি ফ্রেমে আনতে পারছি না। আবার দালালকে যখন আপনি মামলা করবেন, দালালের তো কোনো লাইসেন্স নেই, তার বিরুদ্ধে আপনি কি মামলা করবেন? আপনি 420 মামলা করছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় রামরু একটা রূপরেখা দাঁড়া করিয়েছে, খুব চমৎকার একটি রূপরেখা। এখানে আমাদের তাসনিম আপাও আছেন, উনিও বলবেন। সেই রূপরেখার ভিত্তিতে আমার মনে হয় আমরা স্টার্ট করতে পারি মিডলম্যান লাইসেন্সিং এর জন্য, এবং সরকার এটা ইমিডিয়েটলি করতে হবে, যাতে ওই যে প্রিভি অফ কন্ট্রাক্টটা থাকে থার্ড পার্টি কন্ট্রাক্টের ক্ষেত্রে, আমরা একটা নেক্সাস ক্রিয়েট করতে পারি সরাসরি রিক্রুটিং এজেন্টের সাথে, সরাসরি ভুক্তভোগীর, যাতে ভুক্তভোগী সরাসরি রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে মামলা বা অভিযোগ করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। নাফরিতা শ্যামা, যে দুজন ভুক্তভোগীর প্রশ্ন এসেছে টেলিফোনের মাধ্যমে, তাদের প্রসঙ্গে যদি আপনার কিছু বলার থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা দুটো কেসেই কিন্তু দেখতে পেলাম যে এরা আসলে বেসিক্যালি আমাদের যে গভর্নমেন্ট যে ইনস্টিটিউশন গুলো আছে বা যেখানে গেলে তারা সুযোগ সুবিধা পাবে, তথ্য পাবে, সেই জায়গাগুলোতে তারা পৌঁছতে পারেনি। এটাই হচ্ছে আমাদের আসলে প্রধান সমস্যা। আমরা ফিল্ডে যে সমস্যাটা দেখতে পাই যে প্রথমেই তারা বাড়ির কাছে কোনো আত্মীয় বা পরিচিত এলাকার লোকজনের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য পায়। সেই তথ্যের উপরে ভিত্তি করেই তারা তাদের সর্বস্ব খরচ করে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমাদের ইনস্টিটিউশন গুলোতে আমরা যে ধরনের তথ্য দেওয়ার সুযোগ সুবিধা রেখে দিয়েছি, সে জায়গায় তারা আসতে পারে না বা আসতে দেয়া হয় না। এটা আমরা চেষ্টা করছি আরো আমাদের উঠান বৈঠক বাড়ানোর জন্য। আমাদের অফিসারদেরকে আমরা বিভিন্ন মেলা, বাজার এগুলোতে নিয়মিত ভিজিট করতে বলছি। এসব তথ্য কি করে ডিসেন্ট্রালাইজ করা যায় সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি সবসময় সবকে যে বলি যে কাইন্ডলি আপনারা ইনস্টিটিউট গুলোতে যান, অফিসারদেরকে হেল্প করার সুযোগ দেন। সেখানে গেলে আপনাদের এইসব সমাধান খুব সহজেই সমাধান করা সম্ভব। একদম মাঠ পর্যায়ে যে ডেমো অফিসগুলো রয়েছে, সেখানে ডেমো অফিসগুলোতে গেলে ইনস্ট্যান্টলি আমরা অভিযোগ নিচ্ছি, এবং তখন কিন্তু খুব বেশি সালিশও করতে হয় না, খুব অল্পতেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আমরা এই দালালদেরকে ধরতে পারি। জি জি, দালালদের কাজ মানে কাছে পৌঁছানো খুব সহজ, কারণ এজেন্সি যারা আমাদের এই প্রসেসিং গুলো করেন তারা ডেডিকেটেডলি আমাদের জন্য কাজ করছেন। আমরা এই জায়গায় বেশ ভালোই সুফল পেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো দুজন ভুক্তভোগীর কথা শুনে নিতে চাই, তারপর নিশ্চয়ই তাসনিম সিদ্দিকীর কাছে সমাধানের একটি বিষয় শুনবো। জ্যোৎস্না আছেন আমাদের সাথে, তার কথা যদি জানতে চাই। জ্যোৎস্না, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন কি সমস্যা হয়েছে, একটু জানাবেন আমাদেরকে। স্যার, আমি যে বাসায় ছিলাম, তো ওই বাসায় স্যার আমার 4 মাসের বকেয়া টাকা রেখে দিয়েছে। এটা কোন দেশে জ্যোৎস্না? স্যার, আমি সৌদি ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্যার, আমার বাবা খুবই অসুস্থ, আমার একটা বাচ্চা আছে, আমি তাকে ঠিক মতো খাওয়াইতে পারতেছি না, আমার বাবার আমি ডাক্তার দেখাতে পারছি না, চিকিৎসা করতে পারতেছি না স্যার।
যদি স্যার আমার এই টাকাটা আমি পাই তাহলে আমার বাবার আমি চিকিৎসা করতে পারবো আপনি স্যার। ফিরে এসেছেন কি এই করোনার জন্য ফিরে এসেছেন? জি না স্যার, আমার বছর শেষ হয়ে গেছে, এই জন্য হ্যাঁ। স্যার আমি আসছি। আচ্ছা, আপনি ওই 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 আপনার যে পাওনা টাকা সেটি কিভাবে ফিরে পেতে চান, ফিরে পাবেন সেটি আপনি আসলে জানতে চান। জ্যোৎস্না, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একজন আমাদের সাথে যুক্ত হবেন, তার নাম সাইজুদ্দিন। সাইজুদ্দিনের কথাটি আমরা টেলিফোনের মাধ্যমে তিনি যুক্ত হচ্ছেন, শুনে নিতে চাই কি সমস্যা। সাইজুদ্দিন, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, হ্যাঁ, বলুন কি সমস্যা হয়েছিল? আমি ছিলাম সংযুক্ত আরব আমিরাতে একটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট কোম্পানিতে। আচ্ছা, ওইখানে আমি কাজ করছি স্যার। ওইখানে থেকে আমার 7 মাসের বেতন তারা দেয়নি, এবং কি এর মধ্যে আমার বিশেষ শেষ হয়ে গেছে। বিশেষ শেষ হওয়ার পরে আমার 1.5 মাস বাসায় বসায় রেখে তারপর আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। আপনি ফিরে এসেছেন কি এই করোনার আগে, নাকি মানে চলে আসতে হয়েছিল কেন? এই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমি আসছি। হ্যাঁ। আমার বিশের ম্যাচ শেষ হয়ে গেছে, ওরা আমার বেতনও দেয় না, ভিসাও লাগায় না, তখন বাধ্যতামূলক আমার দেশে চলে আসতে হয়েছে। জি 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 সাইজুদ্দিন, আমরা স্পষ্ট আপনার সমস্যাটি নিয়ে। আপনি আমাদের সাথে থাকুন, অনুষ্ঠানটি দেখতে থাকুন, এবং সাইজুদ্দিন কিংবা সাগরী বেগম বা জ্যোৎস্নার মতো আরও যারা আছেন নিশ্চয়ই তাদের সমস্যাগুলি আমাদের আলোচনার মাধ্যমে উঠে আসবে। আমি একটু আবার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। এই যে ক্ষতিপূরণ আদায় করা কিংবা পাওনা টাকা রেখে চলে আসা, আর কোভিডকালীন সময় তো এই বিষয়টি আরও অনেক বড় হয়ে দেখা দিয়েছে, সেখানে আসলে সরকারের কিছু করার আছে কি না, কিংবা জনপ্রতিনিধি আপনারা যারা সংসদে এই বিষয়গুলো তুলতে পারেন তাদের ক্ষেত্রে কতখানি করবার রয়েছে সেটি আগে জেনে নিতে চাই। ধন্যবাদ। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই ধরনের ক্ষেত্রে কোনো গ্রাইভেন্স রিড্রেসিং মেকানিজম নাই, আর কোনো ট্রানজিশনাল জাস্টিস এনশিওর মেকানিজম নাই, ইন্টারন্যাশনালি আর ডোমেস্টিক্যালি। সেই ক্ষেত্রে ডেফিনেটলি এক ধরনের ইন্স্যুরেন্স চালু করা যেতে পারে, যে তোমার কোনো ওয়েস্ট থেফট হয় তোমাকে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এই টাকাটা রিফান্ড করবে। অথবা যেটি করা যেতে পারে অবশ্যই G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, অথবা রিক্রুটিং এজেন্সি টু যে কোম্পানি ওয়েস্ট থেফট করেছে তাদের তাদের একটু পরে আমরা যেটা করতে পারি যে তাদের আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ রিক্রুটিং এজেন্ট যারা তারা সরাসরি ওই কোম্পানিকে ক্লেম করবে যে আপনাকে আমরা লোক পাঠিয়েছিলাম, আপনি এই পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, এই পরিমাণ টাকা দেননি। আর রিক্রুটিং এজেন্ট যদি এটা করতে না পারে তখন কি হবে? তখন গভর্নমেন্ট আসবে রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে, তার লাইসেন্স ক্যান্সেল অথবা তার কাছ থেকে ওয়েস্ট থেফটটা রিকভার করা। এটা শুনতে হার্শ শোনাচ্ছে, বাট আমাদের ধারণা রিক্রুটিং এজেন্ট গুলো যারা সফল আর কি, তারা শত শত হাজার কোটি কোটি টাকা এই বিদেশে লোক পাঠিয়ে ইনকাম করেছে। তাদের জন্য এই 50 জন 100 জন 200 জন লোককে এই 3 মাসের বেতন রিইম্বার্স করে দেওয়া কোনো ব্যাপার বলে আমি মনে করি না। তো সেই ক্ষেত্রে দরকার একটা রূপরেখা। ওয়েস্ট থেফটের এগেইনস্টে আমরা কি রূপরেখা নেবো এখন নিতে পারিনি। আরেকটা হচ্ছে সরকারকে একটু কনফিডেন্ট হতে হবে, একটু আত্মবিশ্বাসী হতে হবে, এবং একটু বার্গেন করতে হবে। এই বার্গেনের ক্ষেত্রে আমরা একটু অসহায়, এই কারণে অনেক ক্ষেত্রে যদি বলা হয় আমরা আপনাদের লোক নিব না, তখন সরকার অসহায় বোধ করে। কিন্তু আমরা যে গতিতে স্কিল ডেভেলপমেন্ট করছি বা এই গতি যদি আমরা বাড়াতে পারি, এবং আমাদের যে পরিমাণ ইউথ আছে, আমার মনে হয় কোনো বাংলাদেশ থেকে লোক না নিয়ে পৃথিবীর আর কোনো জায়গা থেকে ইকুয়ালি কোয়ালিফাইড ইকুয়ালি কম্পিটেন্ট লোক পাবে না বা ইউথ পাবে না। তো সেক্ষেত্রে আমাদের বার্গেনিং এর সুযোগ আছে। এটি সরকারকে উপলব্ধি করতে হবে যে অ্যাডভোকেসির ভিত্তিতে না, এখানে মানবাধিকারের কোশ্চেন জড়িত। আমাদের 5 বছর 10 বছর মেয়াদি একটি প্ল্যান করতে হবে। যদি নেপাল পারে, যদি ফিলিপাইন পারে, আমরা কেন পারবো? কিংবা শ্রীলঙ্কা পারে। জি, নিশ্চয়ই সেই জায়গাটির ক্ষেত্রে আবারও বিএমইটির কাছেই ফিরে আসতে হয়, কারণ আমরা দালালদের কথাই বলি কিংবা যে পাওনা টাকা ক্ষতিপূরণ আদায়ের কথাই বলি, নিশ্চয়ই সাধারণ মানুষ এবং আমরা যারা এখানে আলোচনা করি বিএমইটির মুখাপেক্ষী তাদের দিকে তাকিয়ে থাকি। নাফরিদা সাহেব, আপনি কি মনে করেন অন্তত কোভিডকালীন সময়ে এই ক্ষতিপূরণের ক্ষেত্রে কোনো ডেটাবেস তৈরি কিংবা কোনো তালিকা তৈরির কাজটি কি করা সম্ভব, কিংবা তৈরি করা হচ্ছে কিনা সে মাঠ পর্যায়ের কাজটি জেনে নিতে চাই। আমরা অলরেডি ইন্টিগ্রেটেড যে ডাটা সিস্টেম, আমাদের ডাটা বেসটা আমরা বুয়েটের মাধ্যমে তৈরি করেছি। খুব ইমিডিয়েটলি আমরা এটা লঞ্চিং করে যাব। আর এখানে আমরা কিন্তু যে ধরনের ডাটা কালেক্ট করছি, তাতে ওই যে প্রথমে যে জিনিসটা আলাপ করেছিলাম যে প্রতিনিধি বা দালাল যেভাবে বলি না কেন, তাদেরকে কি করে এই ডাটাবেজের ভিতরে আনা যায় সেটা আমরা চেষ্টা করছি। আর যেখানে একটু আগে আমাদের যে বিষয়ে আলাপ হলো সেটা হচ্ছে যে আমাদের বৈদেশিক কর্মসংস্থান ও অধিবাসী আইন যেটা আছে, ওখানে কিন্তু আমাদের যে এজেন্সিস গুলো কাজ করছে তাদের মাধ্যমে এই ওয়েস্ট থেফটটা কিন্তু আটকানোর রাস্তা আছে। আমরা কিন্তু ইচ্ছা করলেই এই যে 3 মাসের বেতন পায়নি ছেলেটা, তারপরে আরেকটা মেয়ে কমপ্লেন করলো যে সে কিছু টাকা রেখে চলে এসছে, সে এখন চলতে পারছে না, এই টাকাগুলো কিন্তু আমরা এজেন্সির মাধ্যমে কালেক্ট করে দিতে পারি। শুধু তাদেরকে আমাদের কাছে আসতে হবে। অভিযোগটা আমাদের কাছে আসলে আমরা এজেন্সির মাধ্যমে যে একটা অঙ্গীকারনামা রাখি,
সেটার কারণেই ওই এজেন্সি তার এই বেতনটা দিতে বাধ্য। ওই অঙ্গীকার নামায় লেখা আছে যেই টাইমটার জন্য সে বিদেশে যায়, যে ওয়েজটা তার পাওয়ার কথা, সে তার নিয়োগকারীর কাছ থেকে কালেক্ট করে এজেন্সি তাকে এটা এনে দেবে। সুতরাং এতটুকু তথ্য যদি তারা জানতো তাহলে কিন্তু আমাদের ডেমো বা আমাদের বিএমইটিতে এলে একটা অভিযোগ লঞ্চ করলে আমরা কিন্তু সেই টাকাটা তাকে কালেক্ট করে দিতে পারি। এজেন্সি যেহেতু এতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই এজেন্সির প্রতি তো আপনাদের এক ধরনের, এজেন্সির সাথে তো এক ধরনের আলোচনা কিংবা নিয়ন্ত্রণের যে জায়গাটি সেটি রয়েছে, তারপরও এই ধরনের ভুক্তভোগীদের সংখ্যাও তো কম নয়। সেই জায়গাটি থেকে বাড়তি কোনো পরিকল্পনা রয়েছে? বাড়তি পরিকল্পনার প্রয়োজন নেই, আমাদের তো এক্সিস্টিং লতেই এটা আছে, কিন্তু তারা তো আমাদের কাছে আসছে না। অভিযোগটা আমাদের পর্যন্ত এলেই কিন্তু আমরা কিন্তু নিয়মিত প্রায় প্রতিদিন প্রায় 100 অভিযোগ পাই এবং আমাদের কিন্তু নিষ্পত্তি সংখ্যা অনেক। জি, সবাই কিন্তু তাদের এই টাকা পেয়ে যাচ্ছে, শুধু অভিযোগটা আমাদের কাছে আসলেই আমরা এজেন্সির মাধ্যমে টাকাটা কালেক্ট করে দিতে পারি। জি, ধন্যবাদ। আরও একজন ভুক্তভোগী আছে, তার প্রশ্নটি নিয়ে তারপর হয়তো আমরা আলোচনা শেষের দিকে যাব। আমাদের সাথে যুক্ত হবেন রেহেনার টেলিফোনের মাধ্যমে। রেহেনা, শুনতে পাচ্ছেন আপনি? জি 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 জি, বলুন তো কি সমস্যা রেহেনা? সমস্যা স্যার, আমি বুঝছেন আমার বাড়ি আগুন লেগে আমার বাচ্চা পুরে পুড়ে গেছে, বুঝছেন? আচ্ছা, বাচ্চা পুরে পুড়ে গেছে পরে আমার 10 মাসের টাকা আমার ম্যাডামে দিচ্ছে, দেওয়ার পরে 8 মাসের টাকা আমার আর কি দিছিল না দেওয়ার পরে আমি তখন সব কাজ কাম করতাম কি মানে সবকিছু আমার খুঁজ ধরতো। খুঁজ ধরার পরে আমি কই কি তুই আমার বেতন দিতে চাস না, আমার বাচ্চাটা অসুস্থ, আমার বাড়ি ঘর পুরে পুড়ে গেছে। আপনি কোন দেশে ছিলেন? তুই এখন আমারে তুই করতে সে করছে কি ও আমারে 1 মাসের টাকা হাতে দিছে, আর 1 মাসের টাকা দিয়ে আমার টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে স্যার। কোন দেশে ছিলেন রেহানা, আপনি সেটা বলবেন? সৌদি আরবে ছিলাম। সৌদি আরব ছিলেন, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আলোচনাতে কথা বলার জন্য। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই। এই যে টেলিফোনগুলোতে আমরা তাদের সমস্যাগুলো শুনলাম এবং আলোচনার একটি সারসংক্ষেপে যদি আমাদের আলোচনার বিষয়টি তুলে ধরেন। মানে আজকের আলোচনায় দুটো দিক বড় হয়ে এসছে, একটা হচ্ছে ওখানে গিয়ে কাজ পাচ্ছেন না, আরেকটা হচ্ছে যে টাকা না দিয়ে ফেরত পাঠানো। এই টাকা না দিয়ে ফেরত পাঠানোর ব্যাপারটা গ্লোবালি এখন একটা মুভমেন্ট কিন্তু চালু হয়েছে। যেমন ভাবে কাফিল সিস্টেমকে বিভিন্ন জায়গায় বাতিল করার ক্ষেত্রে সিভিল সমাজ, গ্লোবাল সিভিল সমাজ ভূমিকা পালন করেছে, এখন ওয়েজ থেফটটাকে নিয়ে ঠিক একই ভাবে কিন্তু লেগেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। আর এই যে এই ওয়েজ থেফটের ব্যাপারে এটা এখনো পর্যন্ত সহজে, যদিও বিএমইটি চায়, কষ্ট করে, চেষ্টা করে, যেমন এই কদিন আগেই রিক্রুটিং এজেন্সি আমাদের টাঙ্গাইলে গেছেন, সালিশ করে 4.5 লক্ষ টাকা কিন্তু রিক্রুটিং এজেন্সি সেখানে দিয়ে এসছেন যে এই ইয়ের জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সকল জায়গায় প্রমাণ থাকে না, সকল জায়গায় কিন্তু এই যে মানুষজন এসছেন তিনি বলে বোঝাতে পারেন না যে আসলে আমি 4 মাসের বেতন পাইনি। ওই প্রমাণটা না থাকলে এটা করা যায় না, বিধায়ী এক ধরনের অসুবিধা তৈরি হয়। তো গ্লোবালি, ইন্টারন্যাশনালি এটা নিয়ে ক্যাম্পেইন করে যেতে হবে এবং এই ওয়েজ থেফটটাকে এখন বড় করে ধরতে হবে। আমি মনে করি বাংলাদেশে যেরকম পার্লামেন্টারিয়ান ককাস তৈরি হয়েছে, একইভাবে পার্লামেন্টারিয়ান ককাস যদি সাউথ এশিয়ান পার্লামেন্টারিয়ান ককাস তৈরি হয় এবং গ্লোবাল বিভিন্ন ফোরামে যদি আমরা এই চিৎকারগুলো করি, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে একটা দিক আসবে বলে আমার মনে হচ্ছে। আর আমি অত্যন্ত আনন্দিত যে এই আজকের যে 5টা কেস এসছে, এই 5টা কেসই আমি রামরুকে অনুরোধ করব ফিল্ডে যারা আছেন তারা সরাসরি বিএমইটিতে নিয়ে আসতে, এবং তাদের বেলায় এই সলিউশনগুলো আমরা পাবো। কারণ অতীতেও আমরা যখনই টিভি প্রোগ্রামের পরে কেসগুলো বিএমইটিতে নিয়ে এসেছি, প্রত্যেকটার সলিউশন কিন্তু। অসংখ্য ধন্যবাদ ডক্টর তাসনিম সিদ্দিকী। তারা এবং অন্য যারা এই আলোচনা শুনেছেন সকলেই নিশ্চয়ই আসবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডক্টর তাসনিম সিদ্দিকী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, এবং ধন্যবাদ জানাতে চাই বিএমইটির পক্ষ থেকে আজকে ছিলেন নাফরিদা শামা, এবং যারা আজকে এই আয়োজন শুনছিলেন। রামরুর মাধ্যমেও আপনারা কিংবা রামরুর 333-তে আপনারা টেলিফোন করে এই সমস্যার সমাধান জানতে পারেন। এই ছিল আজকের আয়োজনে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।